প্রিয় দর্শক, লাইভে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আজকে অতিথি রয়েছেন আশফাকুর রহমান। আশফাকুর রহমান ভাই, আপনাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ আসাদ ভাই আজকের এই অনুষ্ঠানটার জন্য। জি, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন টাইটেল থেকে, ডেসক্রিপশন থেকে যে ব্রিটেনের আসলে ক্ষমতার পালাবদল চলছে কিনা, এবং সেখানে একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ইসলামিক সন্ত্রাসবাদ। এই ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানুষ ফুঁসে উঠেছে, যেটা উচিত। যেভাবে ব্রিটেনে আমরা একের পর এক দেখতে পাই, আহ, ওইটা এক প্রকার একটা খিলাফতি রাষ্ট্র বানানোর চেষ্টা হচ্ছে। আমরা দেখতে পাই আমাদের দেশের সীমা পেরিয়ে ব্রিটেনেও আমাদের বলৎকার বাহিনী সেখানে গিয়ে ধর্ষণ করছে, তাদের আদালত থেকে অপরাধী প্রমাণিত হওয়ার রায় দিচ্ছে। পুরো বিষয়টি আজকে আশফাকুর রহমানের ভাইয়ের কাছে জানতে চাইবো, এবং শুরুতে একটা ভিডিও দেখি আমরা। এই ভিডিওটি হচ্ছে যে ব্রিটেনের আসলে অবস্থা কি, সেখানে পলিটিক্যাল ক্যাম্পেইনের এটি একটি অংশ। দেখুন কি এখানে প্রদর্শন করা হচ্ছে। Take it off! Take it off! Take it. অর্থাৎ এখানে নারীর স্বাধীনতার বিষয়টি দেখানো হয়েছে। হিজাব দ্বারা যেভাবে ইসলাম প্রচার বা ইসলামের সম্মান বা নারীর মর্যাদার নামে যেভাবে নারীদেরকে বস্তাবন্দি করা হয়, এটি স্বয়ং ব্রিটেনেও এর ভয়াবহতা অনেক আমরা দেখতে পাই। তো সেটার একটা প্রতিবাদ হিসেবে আপনারা দেখতে পেলেন হিজাব খোলার একটি পারফর্মিং আর্টও বলা যায়, আমরা বলতে পারি। তো আরও কিছু ঘটনা, মোর দ্যান 10,000 পিপল তারা রাস্তায় নেমে এসেছে। তাদেরকে অনেকেই বলছে ফার রাইট উইং। আসলে কাদের বিরুদ্ধে এই ফার রাইট উইং? আর এরা যদি ফার রাইট উইং হয়, তাহলে ইসলামিক সন্ত্রাসবাদীদের কি বলা হবে? তো এই পুরো বিষয়টি আশফাকুর রহমান ভাই আমাদেরকে একে একে বলেন। ব্রিটেনের পরিস্থিতি কি? মানুষ, ব্রিটেনের নাগরিকরা, তারা কি সচেতন হতে শুরু করেছে? ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে কি তারা গর্জে উঠছে? থ্যাংক ইউ আসাদ ভাই। আমি প্রথমেই আমাদের সকল দর্শককে আজকের এই অনুষ্ঠানটাতে স্বাগতম জানাচ্ছি এবং সবার প্রতি শুভেচ্ছা রইল। প্রথমত আমি ভিডিওটা দিয়ে শুরু করি। ভিডিওতে ৩ জন ব্যক্তি দেখতে পাচ্ছেন। প্রথমেই আপনাদেরকে এই ব্যক্তিগুলা কারা? এর মধ্যে বলে দেই, এর মধ্যে হোয়াইট গার্লও আছেন। এর মধ্যে কিন্তু ইরানিয়ান মহিলাও আছেন একজন। যিনি সবার ডানে ছিলেন, উনি কিন্তু একজন ইরানিয়ান মহিলা। তো দেখেন, ফার রাইট, আল্ট্রা লেফট, আল্ট্রা ফার লেফট আপনি বলতেই পারেন। আমার যতটুকু মনে পড়ে ঠিক ১ বছর আগে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম। ইনফ্যাক্ট আপনার চ্যানেলে আমার বোধহয় ওটাই ১ম আপনার কথা। সেইম রাইট, এরকম একটা ব্রিটেন নিয়ে। র‍্যালি নিয়ে কথা। তো আমি মূলত আপনাদেরকে বলি, গত কয়েক বছর ধরে ব্রিটেনে কিছু ঘটনা ঘটেছে। যেই ঘটনাগুলাকে ব্রিটেনের যে নরমাল পলিটিক্স আছে, সেই পলিটিক্যাল ল্যান্ডস্কেপকে এটা খুব হাইলি ইনফ্লুয়েন্স করছে। ঘটনাগুলা কেমন? ধরেন আপনার একটা বাড়ি, আপনার বাড়িতে ৩ টা রুম খালি আছে। আপনার ৬ রুমের বাড়ি। আপনি এর মধ্যে ২ টা রুমে একজনকে থাকতে দিলেন। তো সে এসে বলল যে, "আমি বিপদে পড়ছি, আমাকে থাকতে দাও।" তার মধ্যে আবার আপনার আরেকটা রুমে আপনি ভাড়াটিয়াও রাখছেন। ঠিক আছে? তো ভাড়াটিয়াকে তো আপনি মানে ভাড়া দিয়ে রাখছেন। তো ওই রুমে আপনি আশ্রয় দিছেন। একটু পরে, কয়েকদিন পরে শেষে বলল, "দেখো, আমি একা থাকতে পারব না। আমার বউ বাচ্চাকেও আনতে হবে।" যাদেরকে আপনি আশ্রয় দিছেন তারা আনছে। আনার পরে একসময় ওই ভাড়াটিয়া আর যাকে আপনি আশ্রয় দিচ্ছেন সবাই মিলে বলছে, "এই বাসায় তোমরা বাড়ির মালিক হলো, তোমরা সর্বসাকুল্যে থাকে ৩ জন। আমাদের ৩ রুমে, প্রতি রুমে ৫ জন করে, আমরা ১৫ জন। সুতরাং ১ম এ ডেমোক্রেটিক ভাবে আমরা ঘরের লিডার। ১ম এ এসে বলছে যে, আমাকে সমান অধিকার দাও, সবকিছু দাও।" তো ভালো মানুষ, সে অবশ্যই সমান অধিকার দিছে। ঘরের মধ্যে ঘরের অপারেশনাল জিনিস কি হবে, ঘরের সরতে হবে, সেই কারণে ডেমোক্রেটিক ওয়েতে সে দিছে। একসময় তারা মানে এক রুমের মধ্যে ৫ জন ৫ জন করে ১৫ জন মিলে বলল, "আজকে থেকে আমরা যেটা বলব সেটাই চলবে। তোমার বাড়ি আর নাই। এখন আমাদের বাড়ি।"
দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন টু ব্রিটেন। ব্রিটেন বিভিন্ন সময়ে বিভিন্ন মানবিক কারণে, তাছাড়া বিভিন্ন স্কিলড ওয়ার্কার রুট স্টুডেন্ট বিভিন্নদেরকে এই দেশে আসার সুযোগ করে দিছে। এবং এটার পিছনে ব্রিটেন কেন দিছে, এটার পিছনে অনেক ধরনের একাডেমিক আর্গুমেন্ট থাকতে পারে। দে আর পার্ট অফ কলোনি, এটা সেটা। যেমন কমনওয়েলথ দেশগুলোকে তারা কিছু, এখনো কমনওয়েলথের সিটিজেনরা স্টিল নট বিং এ ব্রিটিশ সিটিজেন, দে ক্যান স্টিল সার্ভ ইন দ্য আর্ম ফোর্সেস। সো ওরা এই জিনিসগুলো রাখছে কারণ তারা একটা সময় যে জিনিসগুলো করছে সেগুলো নিয়ে তাদের রিয়েলাইজেশন হয়েছে। তারা স্টেটকে সেকুলার বানাইছে, চার্চের কাছ থেকে স্টেটকে আলাদা করছে, করে ওরা সভ্য হয়েছে। আর আমরা এসে আমাদের ঘরের যত অসভ্যতা সব এখানে নিয়ে আসছি, এনে এখানে আমরা মোটামুটি দেশে যা করছি তারও বেশি একটু বাড়ায়া নিজেদেরকে একটু এক্সট্রা আলগা মুমিন প্রমাণ করার জন্য একটু বেশি করছি। আমি এটা নিয়ে আমার একাডেমিক রাইটিং আছে যে ইউকেতে সেকেন্ড অথবা থার্ড জেনারেশনে স্পেশালি যারা মুসলিম ফ্যামিলিতে বর্ন ব্রিটিশ, মানে তারা হুম, ইমিগ্রেন্টের বাচ্চা কাচ্চা কিন্তু ইউকে ব্রিটিশ বর্ন, তারা আমাদের বাংলাদেশের বর্তমান জেনারেশনের চেয়ে উগ্র। এটার পিছনে অনেকগুলো কারণ আছে এবং তারা বিভিন্ন ধরনের ক্রাইম ইট ইনক্লুডস। এখন আপনি এটাকে ইসলামিক, আমি ইসলামকে ব্লেম করতেছি না, দিস ইজ এ রিয়েল ফেনোমেনা হোয়াটস বিন হ্যাপেনিং। কতদিন ভিকটিমহুড খেলে বা ভিকটিম কার্ড প্লে করে করে নিজেদেরকে আপনারা সেভ করবেন, তাই না? তো একদম মানে সার্টেন ধরে ধরে মাইনর বাচ্চাদেরকে বিভিন্ন, ধরেন আমি আর আগের বারও বলছি, বাচ্চারা এখানে বিভিন্ন সময় বাচ্চারা বলতে এখানে 16 পর থেকে ইউ ক্যান, মানে অ্যাকচুয়ালি আপ মানে 16 থেকে ইউ ক্যান কনজিউম অ্যালকোহল, যদিও সুপারভাইজড। 18 পরে ইউ ক্যান অ্যালকোহল মানে কনজিউম অ্যালকোহল অ্যাট ইউর ওন, ইউ ক্যান গো টু দ্য হুম, ক্লাবস অ্যান্ড এভরিথিং। স্কুলে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আছে, বাচ্চা কাচ্চাদেরকে মনে করেন গ্রুমিং করে। বাচ্চা গ্রুমিং কি জিনিস, বাচ্চাদেরকে মনে করেন অশ্লীল ছবি পাঠায়, বিভিন্ন ধরনের জিনিসপত্র বলে তাদেরকে এনে গ্রুপ রেপ করে, বিভিন্ন সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ইনভলভ করে। এগুলো নিয়ে আবার মামলা হলে বলা হয় আমাদেরকে ফাঁসানো হয়েছে। প্রথম কথা হলো ওরা একটা জিনিস ভুলে যায়, একটা মাইনর বাচ্চা, মানে কারণ এখানে কারণ আছে, কারণ ইসলামের মাইনরিটির মানে একটা মাইনর বাচ্চার সংজ্ঞা আর একটা সভ্য দেশের মাইনর বাচ্চার সংজ্ঞাও তো আবার এক না। ট্রু। ইসলামের সংজ্ঞায় তো মনে করেন 6 বছরও বিয়ে করা সম্ভব, আবার 9 বছরও বাসর করে ফেলা সম্ভব। তো এই পলিসি যাদের কোর, তাদেরকে দ্বারা তো এই ধরনের কাজ হওয়াটা খুব অস্বাভাবিক কিছু না। এবং এই জিনিসগুলো কতদিন তারা সহ্য করবে, এবং সহ্য করতে 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 যখন মানুষজনের বিশেষ করে এগুলো কোথায় হচ্ছে যেখানে, এবং ম্যাক্সিমামই দেখবেন আপনার মিডল ইস্ট, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, বিভিন্ন মানে মুসলিম অধ্যুষিত দেশগুলো থেকে তারা লিগেল এবং ইললিগেল। এখন লিগেল ওয়েটাকে কি বলি, পেপার ওয়ার্ক লিগেল। মনে করেন আমি কাউকে মানে পিন পয়েন্ট করে বলতেছি না, কিন্তু যারা লন্ডন সম্পর্কে জানেন তারাও জানেন আমি কোন এলাকার মানুষ নিয়ে বলতেছি। নিজের ফুপুকে নিজের বউ বানায় নিয়ে আসা, কাগজে কলমে আপনি লিগেল, কিন্তু আপনি কতটুকু লিগেল উইনো। আপনি এখানে এসে কন্টিনিউয়াস একটা ওয়েলফেয়ার স্টেটের বেনিফিটে থাকেন। আপনি কাউন্সিলের বাসায় থাকেন, সেই বাসার লিভিং রুম থেকে শুরু করে স্টোর রুমটা আপনি ভাড়া দেন। কিভাবে আপনি কাজ করতে পারেন না, আপনি প্রতিবন্ধী, আপনি অসহায়, এগুলো দেখায় আপনি আপনার নিজের বাচ্চাকে প্রতিবন্ধী, এডিএইচডি এগুলোতে ডিক্লেয়ার করে সরকারের ভাতা নেন। তারপর সেই টাকা আপনি বাংলাদেশে পাঠান মসজিদ বানাইতে, এবং আপনি এলাকায় মসজিদ বানায় বিশাল গণ্য মানুষ হন। এবং টিপিক্যালি আপনি তারপর এখানেও মসজিদ কমিটি তৈরি করেন, ইসল্যান্ডের মসজিদের মতো মসজিদ। তারপর সেখানে বসে বসে আপনারা শুক্রবারের নামাজের আহ, ইয়েতে মানে মানে মেইনলি যে প্রবলেমটা শুরু হয়েছে এই যে বেনিফিট ফ্রড, এটা এখানকার মানুষ বুঝে গেছে। যারা একদম অরিজিনাল ব্রিটস, এখন আপনি বলতে পারেন কে অরিজিনাল কে ডুপ্লিকেট, ভাই এসব হুম, বাক্যস কথা বলে লাভ নাই। ওই যে বাংলাদেশে বিভিন্ন নাইজেরিয়ান আফ্রিকান ফুটবলাররাও বাংলাদেশে গিয়ে ফুটবল খেলতে গিয়ে নাগরিকত্ব পায়। ওদেরকে কটুক আপনারা আপনারা পাহাড়ের লোকজনদেরকেই দেশের নাগরিকত্ব ঠিক মতো দিতে চান না। সুতরাং ডোন্ট মানে প্রিটেন্ড টু বি সো নাইভ হোয়াট আই এম টকিং অ্যাবাউট। যারা এখানকার জেনুইন হোয়াইট ব্রিডস তারা বেনিফিট এক্সেস পায় না, তারা হোমলেস হয়ে ঘুরে বেড়ায়। তো একটা সিস্টেমকে আপনি এতটাই এক্সপ্লয়েট করা হয়েছে যে পিপল হ্যাজ বিকাম ভেরি পিসড অফ, দে হ্যাভ কাম ডাউন টু রোড। এবং ঘটনাগুলো দৈনন্দিন ঘটতেছে, প্রত্যেকটা জায়গায় বললেই তো এটা চক্রান্ত, এটা ওইটা বলে, জিন ছাড়ানো, এইটা। এই যে কয়েকদিন আগে হালিম খান,
মানে একটা কি ঘটনা আমি এখন বললে আমাকে একটা মানে কোরআনের মতো মোটা একটা বই নিয়ে বসতে হবে, মানে লিস্ট এত লম্বা। তো এগুলো করতে মানে করতে ব্রিটেন যেখানে বিশ্বে মানুষকে আইন শিখাইছে, তো তাদের দেশে কি এই যে হালিম খান বাংলাদেশি, এবং সে যে রেপ করলো একাধিক বাচ্চাকে এবং তার মৃত্যুদণ্ড সাজা হইলো, মানে যাবজ্জীবন মৃত্যু, মানে কারাবাস সম্ভবত। তো হুম, এইটা কি মিথ্যা? ব্রিটেন কি মানে যাচাই বাছাই ছাড়া এরকম রায় দিয়ে দিছে? প্রথমত ব্রিটেনে আপনি অবাক হয়ে যাবেন এদের জুডিশিয়ারি এতটা ফেয়ারলি অপারেট করার চেষ্টা করে যে এই ফেয়ারনেসের সুযোগ নিয়ে রেপিস্টরা এদেশে থেকে যায়। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই যে এটা আসলে চক্রান্ত না, কেন আমি ব্রিটিশ জুডিশিয়ারিতে 100% বিলিভ রাখি এখনো। প্রথমত আমার পরিচিত বলতে হলে আমি নিউজের মাধ্যমে জানছি, পার্সোনালি আই ডোন্ট নো দেম, এই ধরনের মানুষজনের সাথে পরিচয় থাকার কথাও না আমার। তো এরা হলো একটা পাকিস্তান গ্রুপ। এরা বিভিন্ন ধরনের বাচ্চাদের সাথে মাইনর মাইনর মেয়েদেরকে সেক্সুয়ালি হ্যারাস ট্যারাস করে টোরে অনেক কিছু করে ফাইনালি দে হ্যাভ বিন কনভিক্টেড। বুঝে দেখেন, তাদেরকে হুম, ব্রিটেন থেকে বের করে দিবে। তো তাদের সম্ভবত ডুয়েল সিটিজেনশিপ ছিল তখন, বুঝছেন? হুম, ইন্ডিয়ানরা এটা আবার করতে পারে না, কারণ ইন্ডিয়ান ল অনুযায়ী ইফ ইউ হ্যাজ টু বি আ সিটিজেন, ইফ ইউ হ্যাভ টু বি সিটিজেন অফ আদার কান্ট্রি ইউ হ্যাভ টু ডিনাউন্স দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ, যেটা বাংলাদেশ বা পাকিস্তানে না। বাংলাদেশ এবং পাকিস্তানে আপনার সাথে ডুয়েল সিটিজেন হইতে পারবে, ইন্ডিয়ানরা কিন্তু ডুয়েল সিটিজেন হইতে পারে না। তো হুম। এটা পাকিস্তান একটা গ্রুপে সে করছে কি, তাদের পাকিস্তানিদের কিন্তু এখানে সলিসিটার লয়ার, দে হ্যাভ গ্যাং, তারা একদম মনে করেন অফিস খুলে বসে বিভিন্ন লিগেল সিস্টেম এবং মানে লিবারেল সিস্টেমকে মিসইউজ করে লোক আনে। সেখানে গেল, সে লয়ার তাকে বলল ব্রিটেন তোমাকে ডিপোর্ট করে পাকিস্তান পাঠাইতে পারবে না, তুমি ব্রিটিশ সিটিজেন হইলেও ব্রিটিশ ল তোমার সিটিজেনশিপ স্ট্রিপ করে তোমাকে পাঠিয়ে দিতে পারবে, কিন্তু পারবে না, ইন্টারন্যাশনাল লতে আটকায় যাবে যদি তুমি পাকিস্তানের সিটিজেনশিপ ডিনাউন্স করে দাও, মানে তুমি নিজে পাকিস্তানকে বলো যে আমি তোমার নাগরিকত্ব ছেড়ে দিলাম। এরা সব পাকিস্তানের নাগরিকত্ব ছেড়ে দিছে একদম রায় হওয়ার পরে। যেদিন ডিপোর্ট করতে যাবে তার ঠিক 1 মাস আগে ডিপোর্ট করতে গিয়ে দেখো তারা সিটিজেন, এবং ব্রিটেন তাদেরকে পাঠায় না, এখনো তাদেরকে দেশে রাখছে। তাহলে আইনের প্রতি কতটুকু শ্রদ্ধাশীল বলে তাদেরকে পাঠাইলো না। ইউ গেট মাই পয়েন্ট হোয়াট আই এম সেইং? এবং তারা কিন্তু কনভিক্টেড ক্রিমিনাল, দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট। এবং লেবার পার্টি বর্তমানে যে ক্রাইসিসটা ফেস করতেছে, লেবার পার্টি কিন্তু সবসময় ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি পার্টি ছিল। কিন্তু যতই আপনি একটা মানুষ ফ্রেন্ডলি হোক, আপনার প্রতি ভালো হোক, আপনি তো একটা জিনিসকে মানে আলট্রা মিসইউজ করতে পারেন না, কারণ জিনিসগুলো একটা সিস্টেমে চলতেছে। এখানকার ওয়েলফেয়ার কোত্থেকে আসে? ধরেন আমি আমি এখানে চাকরি করি, প্রতি মাসে আমার স্যালারি থেকে একটা ভালো অ্যামাউন্ট, অ্যাজ ইফ আমি মান্থলি 5,000 মানে পাউন্ড ড্র করি স্যালারি, আমার স্যালারি হওয়ার কথা। মোর দেন 1,000 পাউন্ড ইজ গন, কোথায় যাচ্ছে? ট্যাক্সে, তাই তো? এই ট্যাক্সের টাকাটা, এরকম হাজার হাজার ওয়ার্কিং ক্লাস মানুষ এই ট্যাক্সের টাকা দিয়ে এই দেশে গৃহহীন মানুষের ঘরের ব্যবস্থা করতেছে। সরকার টাকাটা পাচ্ছে কোথায়? সরকার তো আর ব্যবসা করে না, তাই না? তো একটা গ্রুপ, মানে জেনারেশনালি এটা ওদের একদম মানে পুরা কমিউনিটির প্র্যাকটিস যে ওরা এই সিস্টেমগুলোর যত রকমের মিসইউজ পারবে করবে। তারপর ট্যাক্স ফাঁকিও দিবে, ওরা ইনকামও করে, প্রথমে নিজেদেরকে আনএমপ্লয়েড ঘোষণা করে। এবং আপনি এগুলো স্ট্যাটিস্টিক্যাল আপনি দেখেন না, বা ইংল্যান্ডের সবচেয়ে গরিব দরিদ্র এলাকা কোনগুলা আপনি পাবেন? ইস্ট লন্ডন বা ইস্ট এন্ড বলে ওরা, ইস্ট এন্ডের সাইডে, কারণ এই জায়গাগুলো ম্যাক্সিমাম মুসলিম অধ্যুষিত। এগুলো আমার না, এগুলো সরকারি কিন্তু এই জায়গার মানুষেদের বাংলাদেশের বাড়ি যে অবস্থা, ইংল্যান্ডেও এইভাবে এরকম বাড়ি খুব কম আছে ভাই। তো এই জিনিসগুলার কারণে পুরা পলিটিক্স স্যাচুরেটেড। আমি আবারও বলতেছি, যারা ইমিগ্রেন্ট আছে এগেইন, সবাই কিন্তু এরকম না, সবাই ঠিক এরকম না, আমি আবারও বলতেছি। কিন্তু ধরে নিলাম আমরা 10%, এখন আনফরচুনেট বিষয় 1 মিলিয়নের 10% তো কম না রে ভাই। গট মাই পয়েন্ট? এত বড় একটা কমিউনিটির 10%ও কম না, এবং তারা পুরো সিস্টেম স্ট্রেস আউট করে দিচ্ছে। তাও যদি জিনিসগুলো শুধুমাত্র ফাইন্যান্সিয়াল মিসইউজ বা মানি স্ক্যামিং এর ভিতরে থাকতো, লিটারেলি অন স্ট্রিট ক্রাইম করতেছে। আপনি লিটারেলি এইখানে
আপনি ফিলিস্তিনের জন্য মার্চ করতেছেন, সব করতেছেন, আপনাকে যেমন ফ্রিডম দেওয়া হয়েছে, ইউ ক্যান চান্ট ফর প্যালেস্টাইন, মানে মানে ওয়ান অফ দ্য রিডিকিউলাস স্লোগান ফ্রম রিভার টু সি, মানে ফ্রম রিভার টু সি মানে হলো ইসরায়েল যেটা বলতেছে সেটাই। ইসরায়েল বলতেছে পুরাটা আমাদের, ফিলিস্তিনও বলতেছে পুরাটা আমাদের, তাই এগুলো করে তো গ্যাঞ্জাম সারা জীবন থাকবে, হুইচ ইজ নট এ টু স্টেট সলিউশন এনিওয়ে। তো সেই কথাটা আপনি তারপরে এখানকার রাস্তায় বলতে পারতেছেন। তারপর আপনি এরকম একটা দেশে গিয়ে কি করবেন, গিয়ে সিনেগগে আগুন দিয়ে দিবেন, অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে দিবেন, স্কুলে আগুন দিয়ে দিবেন, আপনি ছুরি মারবেন মানুষজন। আপনি চিন্তা করে দেখেন তো, এক নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ অ্যাটাকের পরে মুসলিমরা কি ভিক্টিমুডটা খেলছে। মানে এদের চিন্তার দৈন্যতা হলো মানে এদের ভাই ব্রাদাররা মারলেও এরা ভিকটিম, হায় হায় কিছু লোকের কারণে আমরা মুসলিমরা সবাই খারাপ হয়ে গেলাম। আবার এদের মানে এদের বিরুদ্ধে কেউ কিছু করলেও আমরা মুসলিমরা খারাপ হয়ে গেলাম। তো এই ভিকটিমহুড আর ভাইবন্দিগিরি করে করে ওরা সবাইকে এরকম জায়গায় নিয়ে আসছে। আবারও বলতেছি, যতদিন পর্যন্ত এই প্রবলেমগুলো সলভ করবেন না, পৃথিবী পারবে। ইজ ইট অনলি ইন দ্য ইউকে? আপনি ফ্রান্সে দেখেন না, আপনি জার্মানিতে দেখেন না, আপনি অস্ট্রেলিয়াতে দেখেন না, আপনি আমেরিকায় দেখেন না, আপনি ইরানে দেখেন না, আপনি কোথায় দেখতে চান? সব জায়গায় দেখেন না, সেম। এবং এই প্রবলেমগুলোর কারণেই ব্রিটিশ পলিটিক্স ইজ, এবং মনে রাখতে হবে একটা মানে একটা আনঅফিসিয়াল কথা বলা আছে, ইউকে ইজ দ্য ক্যাপিটাল অফ ইউরোপ, যদিও তারা এখন ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে। ঠিক আছে, ইফ থিংস গেট চেঞ্জ সো ড্রামাটিক্যালি ইন লন্ডন, দ্য হোল ইউরোপ উইল চেঞ্জ, ট্রাস্ট মি। অলরেডি পর্তুগাল প্রচুর বাঙালি ঢুকছে, ওই যে ইটালি হয়ে, এবং বাংলাদেশে তো এটা একটা ভালো ব্যবসা, গেমের ব্যবসা। এরকম করে করে পর্তুগালে, স্পেনে, স্পেন সরকার তো মানবিক হয়ে অনেক লোককে লিগেল করছে। এই মাস লিগেলাইজেশনটা যে কত বড় প্রবলেম, উইদাউট ভেটিং কাকে আপনি নাগরিক হিসাবে নিচ্ছেন। আমার প্রথম কথা হলো এখানে কালচারাল ইন্টিগ্রেশনের ব্যাপার আছে, সেগুলো এখানে প্রবলেমটা হলো ওরা এখানে এসে কালচারাল ইন্টিগ্রেশনের কথা ভাবে না। ওরা ভাবে আমি এখানে এসে একটা আমার মুসলিম স্থান তৈরি করব, আপনার আলাদা মসজিদ হবে এখানকার রাস্তাতে, রাস্তা ব্লক করে আপনি নামাজ পড়বেন, এবং ইউ উইল এক্সপেক্ট আবার মাল্টি প্রেয়ার ফেইথ রুমে কেউ মানে প্রেয়ার করতেছে, জোরে মন্ত্র পড়তেছে, সেটাতে আপনার প্রবলেম হবে। বুঝেন নাই? আপনি বাংলাদেশে মনে করেন গরুর মাংস কেন বিক্রি করবে না বলে মানুষের উপর মব চালাবেন, আর এইখানে স্কুলে ফ্রি স্কুল মিলে কেন বেকন দেওয়া হবে এটার জন্য আপনি স্কুল ঘেরাও করে বসবেন। তা আপনি আপনি আসলে চান কি? তা আপনাদেরকে কেন সহ্য করবে এখানকার মানুষ? সো দ্যাটস দ্য প্রবলেম। থ্যাংক ইউ। আমাদের কিছু কমেন্ট এসছে, আমি সেই কমেন্টগুলো একে একে দেখিয়েছি, আর অনেকে আমাকে নিয়ে চিন্তিত। আসলে আমি অনেক কাজের মধ্যে ছিলাম, অনেক ভারী কাজের মধ্যে, তো সেখান থেকে এসে একটু ক্লান্ত বটে, কিন্তু সেটা খুবই স্বাভাবিক একটা বিষয়, মানুষের সবসময় দিন সমান যায় না। আর আশফাকুর রহমান ভাই, এবার হচ্ছে যে পরিবর্তন আপনি কি দেখতে পান? এগুলো তো প্রবলেমের কথা, আমরা জানি যে ইসলামিক সন্ত্রাসীরা পুরো পৃথিবীতে এরা এইভাবে সন্ত্রাস ছড়ায়। আপনি নিশ্চয়ই জেনেছেন যে কিছুদিন আগে মানে গত মাসেই অস্ট্রেলিয়া থেকে বিতাড়িত হয়েছে আহমদুল্লাহ এবং আজহারি, কারণ তারা সন্ত্রাসী, ইসলামিক সন্ত্রাসী। বাংলাদেশে এসে কিন্তু তারা চুপ হয়ে গেছে, তাদের কিন্তু এমন না, এটা কিন্তু ভালো একটা ভালো একটা টিম ওয়ার্ক ছিল সবার। রাইট, না ভবিষ্যতে এটা হবে। তো এখন দেখেন, তারা যখন ভিকটিম হয়, এই যে আপনি যে ফ্যাক্টগুলোর কথা বললেন, এগুলো আমাদের কাছে পরিচিত, সারা পৃথিবীতেই তারা এই ফাত্রামিগুলো করে আসছে। ব্রিটেনের সমাধান কি? এটা কি ব্রিটেন স্থান হবে, ইসলামিক রিপাবলিক অফ ব্রিটেন, এরকম কিছু হবে? মানে আপনি সম্ভাবনা কি দেখেন? যারা এই লিবারাল যারা রয়েছে তাদের কাছ থেকে, ফার রাইট যাদের বলা হচ্ছে, তাদের কাছে ক্ষমতা গেলে কি সুবিধা হবে, বা আসলে মানে কাদের কাছে ক্ষমতা গেলে? গাজুয়াতুল ইংল্যান্ড হবে কিনা? হ্যাঁ, ট্রু। আচ্ছা, তো প্রথমত আমি আপনাকে অলরেডি কি হয়ে গেছে এটা বলি। আমার দেখা রিসেন্টলি বাংলাদেশে যেরকম স্থানীয় সরকার নির্বাচন হয়, সেরকম ইংল্যান্ডে কিন্তু রিসেন্টলি স্থানীয় সরকার নির্বাচন হয়ে গেছে। ওদের যে স্কটিশ পার্লামেন্ট, তারপর ওয়েলস সিনেট বলে, প্লাস হলো লন্ডনের যে কাউন্সিল মেয়র এবং কাউন্সিলর ইলেকশন, স্থানীয় সরকার নির্বাচন হয়ে গেল। এবং স্থানীয় সরকারের নির্বাচনের রেজাল্ট দেখে মানুষজনের কিন্তু কলিজায় পানি নাই, কিয়ার স্টারমারের নিজেরই পানি নাই। লেবারের ভোট নামতে নামতে এমন নামছে যে মানে লেবারেরই ডিরেক্টলি বলছে যে মানে উই আর ফেইলিং। কিয়ার স্টারমার নিজেই বলছে উই হ্যাভ টু ওয়ার্ক।
আর রিফর্ম ওয়ান অফ দ্য মানে ফার রাইট পার্টি, যাদের সাথে আমি নিজে আই এম নট হ্যাপি উইথ দেম, বিকজ তারা আসলে মানে এই প্রবলেমটাকে, ইসলাম রিলেটেড যে প্রবলেম সেটাকে অ্যাড্রেস করার চেয়ে বেশি তারাও মোটামুটি কিছু কিছু জায়গায় ওই যে হুজুগে কথা বলে, মানে যেগুলো আসলে প্র্যাকটিক্যাল না। আমরা রিমাইগ্রেশন করাবো, আপনি রিমাইগ্রেশন করাইতে পারবেন না, ইট ইজ নট পসিবল। আপনি একটা দেশে যখন লোক ঢুকায় ফেলছেন, এত বড় জনগোষ্ঠীকে আপনি বের করতে পারবেন না, আপনি লজিস্টিক্যালি পসিবল না, আপনার পলিসিগত বাদই দিলাম, আপনি লজিস্টিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারবেন না। আপনি এসব কথাবার্তা বলে আরেকটা গ্রুপকে আলট্রা, মনে করেন এখানে আলট্রা রাইট রঙের কিছু নাই রে ভাই, আলট্রা লাইট লেফটের কিছু নাই, একটা গ্রুপকে এই পোলারে পাঠাচ্ছেন আর একটা গ্রুপকে এই পোলারে পাঠাচ্ছেন, দুই পোলারাইজড গ্রুপ এখন কনফ্লিক্ট করতেছে, এবং এটাতে সোশ্যাল ফ্যাব্রিক এবং সোশ্যাল হারমোনি এখানে নষ্ট হচ্ছে। এবং এটার জন্য এরা কিন্তু নিজে থেকে এগুলো শুরু করে নাই, এদেরকে এগুলো করানোর সুযোগ দেওয়া হচ্ছে। কারণ আপনি, কেউ একজন আপনাকে এসে আপনার খারাপ লাগা কথা বলে গেছে, আর মুসলিমদের টলারেন্স কিন্তু জিরো ভাই, এরা সবার কাছ থেকে 100% টলারেন্স এক্সপেক্ট করে, নিজেদের কিন্তু জিরো টলারেন্স, এখানেও জিরো টলারেন্স। মনে করেন হোয়াইট চ্যাপেল এরিয়াতে কেউ একজন আসছে, এসে তার ইসলামের নবীকে পছন্দ না, ইসলামকে পছন্দ না, উল্টাপাল্টা কিছু বলছে, ভাই আপনি ইগনোর করেন। ইফ ইউ ডোন্ট পে অ্যাটেনশন টু দ্যাট পারসন, ইটস ফিনিশড। আপনি ওই জায়গায় ঘিরে এই করে ফেলবেন, ওই করে ফেলবেন, মারবেন, তা আপনি ইউ আর অ্যাকচুয়ালি অ্যান্টাগনাইজিং মোর পিপল, ইউ আর পুটিং ফুয়েল সো দ্যাট মোর পিপল ক্যান মানে কাম ইন টু দ্যাট। এবং টমি রবিনসন, হু ইজ ওয়ান অফ দ্য অর্গানাইজার অফ দিস প্রোটেস্ট, বিকজ হি গট দিস মানে এক্সিলারেশন, বা ও এই সাপোর্টটা পাইছে কেন? কারণ যখন একটা বিশাল আকারের আকাম মুসলমানরা করতেছে, বাকি মুসলমানরা এসে সেটা কন্ডেমও ঠিক মতো করে না, ওরা হলো কি, হ্যাঁ একটু ওই যে চিকন করে বলে দেয়, হ্যাঁ আমরা এটার পক্ষে নাই, এটা সব মুসলিম কি এক নাকি, মানে তখনও গা বাঁচানি কথা। ভাই কামনে এসে বলো যে হ্যাঁ এই এই জিনিসটা করছে, এই এই জিনিসগুলো আমাদের ভুল হয়েছে, আমাদের এগুলো কারেকশন করতে হবে। তা আপনারা কালেকটিভলি এই জিনিসগুলো করে যাচ্ছেন। এবং রিসেন্ট পার্লামেন্টারি ইলেকশনে যদিও বাংলাদেশে দেখলাম অনেক সেলিব্রেট হচ্ছে যে ইস্ট লন্ডনের প্রচুর রেকর্ড সংখ্যক বাঙালি ইলেক্টেড হয়েছে, ভাই হবেই তো। ইস্ট লন্ডনে হোয়াইট থাকে কয়টা? ইস্ট লন্ডনে ব্ল্যাক থাকে কয়টা? ব্ল্যাক আর হোয়াইট, মানে ব্ল্যাক যেগুলো থাকে সেগুলো হলো মুসলিম কান্ট্রির ব্ল্যাক গুলা, মানে ডাইভার্স করে। ইস্ট লন্ডন বাংলাদেশের, মানে বাংলাদেশের রাস্তাঘাট গ্রামে গঞ্জের চেয়েও কনজারভেটিভ ভাই, মানে এই জায়গায় তো আপনারা হবেনি। বাট ওভারঅল ইউকের রেজাল্ট দেখেন না, ইস্ট লন্ডনের রিফর্ম কি পরিমাণ ভোট পাইছে দেখেন। তো এগুলাই বলে দেয় যে অলরেডি পলিটিক্যাল চেঞ্জ আসতেছে। আর আমার যেটা অ্যাসেসমেন্ট, এই আলট্রা রাইট বা এরা যদি ক্ষমতায় আসে, বা এরা যদি ক্ষমতার কাছাকাছি আসে, কারণ লেবারের অবস্থা খুব ভালো না, আর একটা পার্টি তৈরি করছে অল্টারনেটিভ গ্রিন পার্টি, মানে হুইচ ইজ অ্যাবসলিউটলি অ্যানাদার জোকার পার্টি। মানে রিফর্ম যেরকম উল্টাপাল্টা কথাবার্তা বলে না যে আমরা সবাইকে বিমানে উঠায় ফেরত পাঠাই দিব, হুইচ ইজ নট ইভেন পসিবল, এই পার্টি এদের কথা এভরি রেফিউজি ইজ ওয়েলকাম, সবাইকে এনে ঢুকাই দিব এই দেশের ভিতরে। মানে দুই পার্টির দুই সাইডে পাগলামি করতেছে। যেখানে জেনুইন যে প্রবলেমটা, ক্রাইমের প্রবলেম, এই জায়গায় ইকোনমিক রিসেশনের প্রবলেম, আনএমপ্লয়মেন্টের প্রবলেম আপনি নিয়ে আসতেছেন। বাংলাদেশ থেকে মনে করেন প্রচুর মানুষজন আসতেছে, তারা মানে ইংলিশ ভাষাও পারে না, কিন্তু এই দেশে তারা বসে আছে। তো আপনি তাদের কাছ থেকে এক্সপেক্ট করতেছেন, এবং আমি কিছু ঘটনা পরবর্তীতে বলবো। তো এটার কারণে পুরো পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইজ ভেরি ব্যাড, এবং এটাতে প্রচুর পরিশ্রমী মানুষ ভিকটিম হবে। কারণ কালেকটিভলি কিছু অ্যাকশন হলে, ধরেন যেই মানুষটা, যেই মুসলিমটা এই দেশে এসে উগ্রতা করতেছে না, সে তার ব্যক্তি পর্যায়ে ধর্মকে সীমাবদ্ধ করছে, সেও ভিকটিম হবে। এবং প্রবলেমটা হচ্ছে কি, সেও যখন ভিকটিম হবে তখন কি হবে, সে যখন আহত হবে সেও তো একটা সাইড নেওয়ার চেষ্টা করবে। তখন আনফরচুনেটলি সেও হক কথাটা না বলে, যে আমার দলের লোকেরাই আকামটা করে আমার 12টা বাজাইছে, এই কথাটা না বলে ও করবে কি, ওই গ্রুপের সাথে কি আবার দোগ দিবে, দেওয়ার রাস্তায় নেমে মনে করেন করবে, এতে করে পুরা জাতি বিভক্ত হয়ে যাচ্ছে। এবং ব্রিটিশ ভ্যালুস বলে যে কথাটা, মানে ইকুয়ালিটি, রুল অফ ল, এগুলো নষ্ট হচ্ছে, এই এলিমেন্টগুলো নষ্ট হচ্ছে। এবং এই উগ্রতা ছড়াচ্ছে কারা? বাংলাদেশ থেকে মনে করেন
মানে ইম্পোর্ট করা হচ্ছে, আজাহারি, ইউসুফ বিন রাজ্জাক, এরা এখানে এসে এই জিনিসগুলা, উগ্রতাগুলো মানুষের মধ্যে চাবি দিয়ে ছড়ায় যায়। আরো কিছু শায়ক আছে পাকিস্তানি, এটা ওইটা। আমি আপনাকে একদিন মানে এর পরে ঘটনা প্রসঙ্গে আমি এখানকার মানুষজনের কিছু প্রবলেম বলবো, যে আরো ডিটেইলে আলোচনা করতে করতে আমরা সামনে বলবো যে কি হয়, কোথায় চলে গেছে বাচ্চা কাচ্চার অবস্থা এই দেশে। জি, এই মনস্তত্ত্ব বুঝলাম। আপনি ফিউচারে একটু আমাদের ধারণা দিলেন। এখন আগামী ১ সপ্তাহের মধ্যে আপনি কি দেখেন ব্রিটেনে বড় রকমের কোনো পরিবর্তন বা এই সংকট থেকে বাঁচার কোনো উপায়? বড় পরিবর্তনের মধ্যে রিসেন্ট আমি অবাক হব না যদি ইউকের প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার রিজাইন করে, কারণ তার নিজের পার্টিতে তার পলিটিক্সের অবস্থা ভালো না। মোর দেন 100 এমপিস তার রেজিগনেশন চেয়ে বসছে। তার হেলথ মিনিস্টার নিজে রিজাইন করে চলে গেছে। ইনফ্যাক্ট বর্তমানে আমাদের ব্রাউন ইমিগ্রেন্ট, ব্ল্যাক ইমিগ্রেন্টদের দুই চোখের শত্রু শাবানা মাহমুদ, যে এখানকার হোম সেক্রেটারি, এই দেশে তো আর হোম মিনিস্টার বলে না, হোম সেক্রেটারি, সেই হোম সেক্রেটারি পর্যন্ত কিয়ার স্টারমারের পদত্যাগ চাইছে। তো এখন রিসেন্ট এই সকল কাহিনীর পরে এবং লোকাল ইলেকশনে যে তাদের অ্যাপ্রুভাল রেটিং বা তাদের যে রেজাল্ট, এগুলা দেখে কিয়ার স্টারমার পদত্যাগ করতে পারে। কারণ দেখেন, কিয়ার স্টারমার আলটিমেটলি হি ইজ আ মানে হোয়াইট ব্লক। সে মানে এদের মানে কাছে ক্ষমতা ধরে রাখার চেয়ে সসম্মানে চলে যাওয়াটা ইম্পর্টেন্ট। দিস ইজ ওয়ান অফ দ্য ব্রিটিশ ভ্যালুস। যেটা আবার আপনি দেখতেন যদি কোনো মানে মুসলমান প্রাইম মিনিস্টার, তো সে আবার ছাড়তো না। কারণ আমরা দেখি তো ছাড়ে না, মুসলিম কটার দেশে দেখেন না, আমি আমার কথা বলতে পারি মুসলিম বিদ্বেষ। আপনি দেখান কোন মুসলিম দেশে মুসলিম রাষ্ট্রপ্রধান স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিছে, না, ছাড়তে একটা চায় না। এক্সাম্পল। আমাদের যে ইউনুচ্চা, আচ্ছা, আপনি কি মনে করেন না যে ইউনুচ্চা যে ব্রিটেন গেল, কিয়ার স্টারমার তার সাথে দেখা করলো না, এই অভিশাপে পড়ছে সে, এখন সামলাইতে পারতেছে না, একদম হ্যাঁ বিশ্ববরেণ্য হ্যাঁ হ্যাঁ বাটপার ইউনুসের। হ্যাঁ, ইউনুসের অভিশাপে কিয়ার স্টারমার পড়ে গেছে। গুড, এটা খুব ভালো বলছেন। মানে না, বিপদে আছে, এই যে ধরেন এত এত বুদ্ধি পরামর্শ কে দেবে? হ্যাঁ হ্যাঁ, কিয়ার স্টারমার তো ফ্যাসিবাদের দোসর, জানেন না? টিউলিপের বন্ধু, ফ্যাসিবাদের দোসর। তো ইনকিলাব মঞ্চ থেকে এই দেশে টমি রবিনসনকে ভাড়া করছে, ফার রাইটকে করে ইনকিলাব মঞ্চের মাধ্যমে টমি রবিনসন যে হাদি স্টাইলে মনে করেন ছিঁড়ে ফেলতেছে এদিক ওদিক, ডান বাম, তাই না? এগুলাই তো মানে শোনেন, পাগলের সুখ মনে মনে। আবারও বলছি, বাঙালি আমরা জাতি হিসেবে খুব ইনসিগনিফিকেন্ট, আমাদের কোনো জিও পলিটিক্যাল সিগনিফিকেন্স নাই, খুবই ছোট। আপনি এইসব মানে দিবা স্বপ্ন নিজেকে এত মূল্যবান ভাবা ছাড়েন, নিজেকে মূল্যবান হিসাবে তৈরি করেন ইন্টালেকচুয়ালি। এছাড়া মানে খুব যে হিস্টোরিক্যাল ভ্যালু আছে, প্রথমত জাতিগত পরিচয় নাই, আপনারা সবাই মানে আত্মপরিচয়হীনতায় ভুগেন। বাঙালি এই পরিচয়ই ধরতে পারেন না, আপনি এখনো শিওর না আপনি কি মুসলমান হবেন, আপনার দেশের নাম কি পাকিস্তান হবে না বাংলাদেশ হবে না মুসলিম বঙ্গ হবে, নতুন টার্ম মুসলিম বঙ্গ। আপনি মানে স্টিল ইউ আর কনফিউজ ব্রো, ইউ ডোন্ট ইভেন মানে নো হু দ্য হেল ইউ আর। আপনাকে কে রেসপেক্ট করবে? আমারই মানে নিজের দেশের মানুষজনের প্রতি ইজ্জত মানে আই কান্ট শো রেসপেক্ট। ভাই, তোমার নিজের পরিচয় নাই, আমাকে বলেন। আমি ব্রিটেনের মাটিতে দাঁড়ায় বলি আমি একজন গর্বিত বাঙালি, বাট ইফ আই বিকাম এ ব্রিটিশ, I will be a Bengali British. That's it. Bengali is my ethnicity. British will be my nationality. It's okay. It's all right. Bangladeshi is my nationality. Bengali is my ethnicity. আমি তারপর মানে সায়েন্স নিয়ে পড়ছি না আর্টস নিয়ে পড়ছি সেটা আমার পরিচয় না। আমি ইসলাম চর্চা করি নাকি আমি মানে উল্টা হয়ে পা মাটিতে দিয়ে হোয়াট এভার আই ডু, দ্যাটস এ ভেরি পার্সোনাল ম্যাটার। দ্যাটস নট মাই আইডেন্টিটি। হুম, হুম। ধর্মের নামে ডিভিশন করার কোনো প্রয়োজনই আমার নাই। তো এদের এই জিনিসগুলা হলো প্রবলেম। এবং আমি আপনাকে রিসেন্ট আমি ইউকের ল্যান্ডস্কেপে যেটা দেখি, কিয়ার স্টারমার যদি রিজাইন করে, এইটা বর্তমান পলিটিক্যাল ল্যান্ডস্কেপের জন্য আমার অ্যাসেসমেন্টে খুব ভালো কিছু হবে না। কেন ভালো হবে না? আই স্টিল ওয়ান্ট কিয়ার স্টারমার প্রাইম মিনিস্টার হিসেবে থাকুক। কারণ যত যাই বলেন, ইরানের যুদ্ধটাতে ইরান আমেরিকার যে কনফ্লিক্টটা গেল, হুম। সেই কনফ্লিক্টটাতে কিন্তু ইউকে হ্যাজ প্লেড ভেরি ডিপ্লোম্যাটিক্যালি সাকসেসফুল রোল। একটা গ্রুপ
ইরানের পক্ষে যাওয়ার জন্য ধাক্কাইছে, একটা গ্রুপ আমেরিকার পক্ষে যাওয়ার জন্য ধাক্কাইছে। নন পার্টিজান থেকে বাট ইউকের ইন্টারেস্টটাকে ধরে রেখে যতটুকু দেওয়া যায় সেটা সে খুব ব্যালেন্সড ওয়েতে করছে। এর চেয়ে বেশি আসলে এখানে মানে আমি জিও পলিটিক্যালি দেখি না অ্যাজ এন এক্স মিলিটারি, এবং মানে আমি তো পিস কনফ্লিক্ট এগুলো নিয়ে আমার পড়াশোনাই। আমি এই জায়গা থেকে এর চেয়ে ভালো আর কিছু ইউকে করতে পারতো বলে আই ডোন্ট থিঙ্ক। সো হি ডিড ওয়েল। এবং সো এই অবস্থায় তার চলে যাওয়াটাতে কি হবে, আলট্রা দুইটা পার্টি মানে ও হয়ে গেছে, ও একদম মিডল সেন্ট্রিস্ট একটা পজিশন ধরে আছে কিয়ার স্টারমার। হুম। এখন মুসলিমরা ওকে দেখতে পারে না, মুসলিমরা চলে গেছে গ্রিনের দিকে। আবার যারা আল্টারনেট চালা চলে গেছে রিফর্মের দিকে, বা রিস্টোর ব্রিটেন নামে আরেকটা পার্টি আছে লুয়ার পার্টের, ও আবার রিফর্ম ইউকেরই পার্ট ছিল এক সময়। ওই পার্টি চলে গেছে ওখানে, তো ও মাঝখানে থেকে দুইটা পার্টির মধ্যেই ব্যালেন্স করার চেষ্টা করতেছে। তার মধ্যে মনে করেন এক পার্টি তো আছেই গাজা বাহিনী। গাজা বাহিনী এখানেও আছে ভাই। এরা মনে করেন জানেও না হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন ইন গাজা। মানে আ পিপল হ্যাজ বিকামিং গাজা এক্সপার্ট হু হ্যাজ নেভার বিন টু দ্য পেনিনসুলা। বুঝেন নাই, ওখানে কোনোদিন যায় নাই গাজা এক্সপার্ট। তারা এইখানে বসে বসে আমাদের ওই যে একটা ছিল না ওই যে ভদ্রলোক সুমুদ ফ্লোটিলা নামক ড্রামাবাজিগুলা মানে ফান্ড হ্যাঁ, রেজিং এর নাটকগুলা করছে। ফটো শহীদুল। হ্যাঁ, ফটো শহীদুল। এইখানে এই গাঁজা ব্যবসায়ী প্রচুর। মানে গাঁজা ব্যবসায়ী মানে হলো গাঁজার বাচ্চাদের লাশগুলাকে নিয়ে ব্যবসা করে ওরা। মনে রাখবেন, গাঁজায় প্রত্যেকটা মৃত্যু সত্য, বাচ্চাগুলো মারা যাচ্ছে। আপনি কিন্তু অ্যাকচুয়ালি তাদেরকে হেল্প করতে পারতেছেন না, সেই হেল্প করার ক্যাপাবিলিটি আপনার নাই। আপনি জায়গায় জায়গায় ফান্ড কালেক্ট করেন, তারপর একটা বোট ভাড়া করে একটা প্রমোদ তৈরিতে করে আপনারা মানে ভাব দেখান। আপনারাও জানেন ইসরায়েল আপনাদের নৌকাটাকে ধরে আপনাদেরকে আবার ফ্লাইটে করেই ব্যাক পাঠাবে, কোনো একটা থাপ্পড়ও দিবে না। 100% সেফটি জেনে আপনি এই ড্রামাটা করেন, এই টাকাটাকে ক্যাশ করেন। কারণ এই টাকার কোনো অডিট রিপোর্ট নাই, এই টাকার কোনো অ্যাকাউন্টেবিলিটি রিপোর্ট নাই, ক্রাউড ফান্ডিং কয় টাকা আসছে সেটাই আপনি জানতে পারতেছেন না, সেটাই আপনি রিপোর্ট বের করতে পারতেছেন না। এবং আপনি রাস্তাঘাটে লন্ডনে বলেন যে কোনো জায়গায়, আমি শিওর এগুলো অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড বা ইউরোপের অন্যান্য দেশগুলো তো আচ্ছা প্রত্যেকটা এদের মসজিদে দোকানে দোকানে গাঁজা বক্স, মানে গাঁজা দান বাক্স। আচ্ছা এদের ধইরা না পাঠাইয়া ওই সমুদ্রে নোঙ্গর করে রেখে দিতে পারে না? 7-8 দিন রাখলেই তো আব্বা ডাইকা বাঁচাও হিসাব। এখন এই যাদেরকে ওরা অমানুষ ডাকে, অমানুষগুলো তো মানুষ। ইন্টারেস্টিং। আসলে ইন্টারেস্টিং। আপনি মানে যত রকমের মুনাফিকি শোনেন ভাই, ইসলামে কেন মুনাফেককে খারাপ ইসলাম কেন পৃথিবীর যে কোনো সিস্টেমেই আহ, যে লোকটার ভিতরে মিনিমাম ইন্টিগ্রিটি নাই, অনেস্টি নাই, তাকে সবচেয়ে বেশি খারাপ বলা হবে। কারণ আপনি তার সাথে কোনো জেন্টলম্যান ওয়েতে ডিল করতে পারবেন না। আপনি এসে আমাকে বললেন যে আপনি দেখো আশফাক তুমি এই অপরাধটা করছো, আমি প্রথমে এত শয়তান আমি বললাম আমি তো আশফাকই না। তো এখন আপনার যেহেতু ফেয়ার জাস্টিস সিস্টেম, আপনাকে মনে করেন আপনার 1 বছর চলে গেল আমার নাম আশফাক এটা প্রমাণ করতে। তারপর আমি এই সুযোগ, আমি ইচ্ছা করে বুঝে শুনে সুযোগটা নিলাম, আমি কিন্তু স্বীকারই করলাম না আমার নাম আশফাক না। তারপর আপনি ধরা পড়ার পরে তারপর আশফাক আমি স্বীকার প্রমাণিত হইলো। তারপর বললেন যে 3টা আশফাক আছে, আমি ওই আশফাকটা না। আবার এটা প্রমাণ করতে গিয়ে মনে করেন আমার গেল আরো 1 বছর। এরা হলো ঠিক এই ধরনের খাড়া, বললাম না শব্দটা খারাপ। তো এদেরকে আপনি সভ্য এতে ডিল করলেই এরা মানে আমিও চাই না উগ্রবাদিতা কোনোভাবেই প্রমোট করতে এবং এদের বিরুদ্ধেও, বাট আলটিমেটলি এরা আপনার নাকে দম করে রেখে দিবে। বঙ্গবন্ধু একটা কথা বলছিল, when you are dealing with a gentleman be like a gentleman, when you are dealing with a bastard you have to be more bastard. I realize every day when I face them why he said that. True. আমরা একদম আশফাকুর রহমান ভাই অনেক আলোকিত হলাম শেষের দিকে। এখন এই মুহূর্তে আপনি যেহেতু ব্রিটেনে অবস্থান করছেন, সাধারণ মানুষের মানে ইন জেনারেল এইভাবে বলা যাবে কি না, মানে কি দেখছেন ইসলামিক সন্ত্রাসবাদ নিয়ে মানুষের? আমাদের ব্রাউন যারা আছে তারা তো আছেই, যারা ধরেন ব্রিটেনের সিটিজেন তাদের ভাবনাটা কি? তারা তো অনেক বেশি পোলাইট, অনেক বেশি ওয়েলকামিং ছিল, কিন্তু তিক্ত বিরক্ত হয়ে এখন পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? এক কথায় সবাই প্রচন্ড বিরক্ত, প্রচন্ড বিরক্ত। আমি
এখন বলতে পারেন এরা রেসিস্ট, এটা ওটা, এখানেও এই প্রচুর রেসিস্ট কার্ডটা খেলে। মানে ধরেন ইসলাম নিয়ে কিছু বললে ওরা রেসিজম বলে, ইউ আর বিং রেসিস্ট। প্রথমত ওরা এই কার্ডটা খেলতে গিয়ে মানে খুব শয়তানি ভাবে কার্ডটা খেলে। ইসলাম কোনো রেস না, তো হাউ ক্যান সামওয়ান বি রেসিস্ট ইফ সামওয়ান টকিং অ্যাবাউট ইসলাম? এবং ট্রু, আহ, পলিটিক্যাল। এটা একটা পলিটিক্যাল আইডিওলজি, এটা একটা আইডিওলজি, পলিটিক্যাল না সোশ্যাল এগুলো পরে গেলাম, ঠিক আছে? ইটস এ কাল্ট আইডিওলজি আমি মনে করি, বাট ইটস এন আইডিওলজি, তাই না? ইটস নট এ রেস। পিপল আর নট বর্ন উইথ ইসলাম, people are born with black skin, people are born with brown skin, people are born with blonde hair, white skin, people are not born with Islam. So you can't play a racism card, racist card, but you are victim of racism by this. It doesn't work. প্রথমত তো মানুষ এই জিনিসগুলো এখন ডিবাং করা শুরু করছে। এই যে এন্টি ইমিগ্রেন্ট বলে ওরা দেখবেন ফার রাইট এন্টি ইমিগ্রেন্ট মার্চ বলে এটাকে হোয়াইট হাউস করে। ভাই এক কথাই বলে দেই, ইটস এন এন্টি ইসলাম মার্চ, কোনো এন্টি ট্রু। ইমিগ্রেন্ট না। কারণ ওই মার্চে আমার নিজের দেখা শশ, আপনি ভাই তো মানে আসাদ ভাই বললেন প্রায় 10,000-এর উপরে, ভাই বোধহয় বিবিসি বা ওই আল জাজিরা টাইপের নিউজগুলোর হেডলাইন দেখে ওকে টেন্স অফ থাউজেন্ডস বলে ওরা এভাবে মানে একটা ওয়ার্ড প্লে করে। ভাই অ্যাটলিস্ট 5 লাখ লোক হয়েছে, খাস বাংলায় বললাম, অ্যাটলিস্ট 5 লাখ লোক। ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে এদিকে এবার হাঁটার জায়গা নাই, ব্রিজে ব্লক করে দিতে হয়েছে যেন ব্রিজ ভেঙে না পড়ে। ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং ব্রিজ, এগুলা মানে বাংলাদেশের বল্টু খুলে যাওয়া ব্রিজ না, মানে মানুষকে ব্লক করে দিছে, বিশাল গ্রুপ রাস্তায় রয়ে গেছে পিছনে, কারণ একসাথে উঠলে পুরো ব্রিজ ভেঙে যাবে, এত লোক হয়েছে। তো এর মধ্যে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল আর ব্ল্যাক, ব্রাউন, পাঞ্জাবি, শিখ। তো এখন আপনি মানে মানে বলতে যাচ্ছেন ব্ল্যাক ব্ল্যাক, এখন আপনি কি মানে আমি যদি আপনার ইসলামকে ক্রিটিসাইজ করি, হাউ ক্যান ইউ কল মি রেসিস্ট? ট্রু। আই এম এ ব্রাউন পার্সন বাই মাই সেলফ, আই এম এ পিপল অফ স্কিন অফ কালার। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে নানান রঙের এই যে ব্ল্যাক আছেন, হ্যাঁ, ব্ল্যাক ব্রাউন। ব্রাউন সব আছে রে ভাই, ব্ল্যাক ব্রাউন, স্প্যানিশ, ল্যাটিন। আপনি মানে রেসিজম বলতে কি বুঝেন? স্প্যানিশ, হোয়াইট, সব। ইরান, ইরানের কত এখানে ইরানের কত ফ্ল্যাগ আছে আপনি দেখেন না? প্রচুর ইরানিয়ান ফ্ল্যাগ আছে। এবং আপনি মানে এমন একটা ডেফিনেশন তৈরি করছেন যে আপনি সেন্ট জর্জেস ফ্ল্যাগ বা ব্রিটিশ ব্রিটিশ ফ্ল্যাগ, ইংল্যান্ড ফ্ল্যাগ, ব্রিটিশ ফ্ল্যাগ এগুলো দেখলে দিজ আর দ্য সিম্বল অফ রেসিজম। মানে একটা দেশে থাকেন, দেশের জাতীয় পতাকা আপনার কাছে রেসিজমের সিম্বল মনে হয় কেন? কালেমার আপনারা যে ফিলিস্তিন আর ওই যে কালেমার আইএসএস এর পতাকাটা নিয়ে ঘুরেন, হোয়াট ইজ দ্যাট? এখানে এবার আমি আপনাকে বলি, এটা দিয়ে আমি আসলে আমার এত ব্রড গল্প শেষ করার, এরপর আসলে এত ব্রড গল্প আর বলবো না, শুধু আপনার কোশ্চেনের রেসপন্স করবো। হ্যাঁ দেখেন না, 10,000 লোক মনে হয়। শোনেন, ওই যে আমরা যখন 2013-তে শাহবাগে গেছিলাম, তখন একটা পার্টি বলছিল এই কয়েকশো লোক আসছে। এই যে দেখেন বার্ডস আই ভিউতে, জুলাই রোডগুলো সব ব্লক। আপনাদের 2-3টা জুলাই ঢুকতে পারবে এটার ভিতরে। এটা লন্ডনের স্ট্রিট, এটা ঢাকা শহর না। হিউজ, মানে আরে ভাই সেটাই বললাম তো, এটার ভিতরে মানে এত লোক হয়েছে, এর ভিতরে 2টা জুলাই ঢুকতে পারবে, জুলাই আর মার্চ। শুধু ওই যে তো বাংলাদেশের মতো মারামারি হয় না, গোলাগুলি হয় না, এই তো। বিভিন্ন বয়সের বৃদ্ধা থেকে শুরু করে, তো এই বৃদ্ধ, যে এত মানুষের জোয়ান, মধ্যে ইসলামের সোলজার। ব্যাপারে যে সচেতনতা তৈরি হয়েছে, এটা কি দেখছেন আপনি? এটার আউটকাম ভাই কি হতে এটা পারে? তৈরি হতে হবে না আপনাকে, তো একটা সময় যখন আপনার নিজের ঘরে চলে আসবে প্রবলেম এবং আপনি ডে টু ডে লাইফে এফেক্টেড হবেন, তখন তো আপনি এই জিনিসটা করবেন। এবং আমি আপনাকে একটা বেসিক ফেনোমেনা বলি, হাউ ক্যান ইউ এক্সপ্লেইন দ্যাট? আমার আমি তো আহ, এই দেশে মানে কর্মের পাশাপাশি নিজেকে একটু শিক্ষিত করার চেষ্টাও করতেছি, যেহেতু অনেকেই বলে আমি অশিক্ষিত, অনেক কিছু জানি না, তো আমি একটু পড়াশোনা করার চেষ্টা করি। তো এই দেশের একটা একটা বিশ্ববিদ্যালয়ে আমি একজন খণ্ডকালীন ছাত্র বটে। তো আমার সাথে মানে বিভিন্ন ধরনের জয়েন্ট ক্লাস থাকে না, ক্লাসে একজন ছেলে, তো সে হলো ব্রিটিশ, হি ইজ আ ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, আই ডোন্ট হ্যাভ আ ব্রিটিশ পাসপোর্ট বাট হি হ্যাজ। এবং সে হলো সোমালিয়ান ফ্যামিলির।
তো প্রচুর কথাবার্তা, ধরেন মানে কথার আগে ওয়াল্লাহি ব্রাদার, এই টাইপের কথাবার্তা। এই দেশে আমি আপনাকে বলে দিই, এই দেশে আসার পর বাংলাদেশের মানুষজন ওয়াল্লাহি ব্রাদার বলে। এই মানে যেই জিনিস আমি আসলে ব্রিটেনে এসে শিখতে হয়েছে আমার, ওয়াল্লাহি ব্রাদার বলে একটা জিনিস আছে। ওয়াল্লাহি ব্রাদার, ওয়াল্লাহি মানে আমরা বলি না আরে ভাই, তো ওরা এখানে এসে সহি মুসলমান হয়েছে ওয়াল্লাহি ব্রাদার। তো একদিন ও আমাকে এসে বলতেছে ওয়াল্লাহি ব্রাদার। তো কথা প্রসঙ্গে উঠতে উঠতে একটা সময় কি নিয়ে যেন ওই যে ক্লাসে তো জিজ্ঞেস করছে কে কি ব্যাকগ্রাউন্ডের, ম্যাক্সিমাম ইয়াং ছেলে পেলে, আমি এর মধ্যে একটু বয়স্ক মানুষ। তা আমি বললাম যে আমি আগেও বাংলাদেশে পড়াশোনা করেছি, আমি এরকম এরকম। তো একটা প্রসঙ্গে আমার ব্যাকগ্রাউন্ড আমি বললাম যে আমি বাংলাদেশে আর্ম ফোর্সেস বা মিলিটারিতে সার্ভিস করেছি। তো ও পরে এসে আমাকে বলতেছে ইউ আর, ও মানে যখন মিলিটারি সার্ভিস করেছে ও ভাবছে আমি ব্রিটেনে মিলিটারি সার্ভিস করবো। আমাকে ব্রেকে ডেকে বলতেছে ব্রাদার ডু নো ইটস হারাম। আমি বলছি হোয়াট ইজ হারাম? আমি খুব সিম্পলি, হারামটা কি? ওয়ার্কিং ফর মিলিটারি হারাম। আমি না মানে প্রথমে কিছুক্ষণ জিনিসটা প্রসেস করতে পারি নাই। অনেস্টলি আমি আসলে অনেক কিসিমের লোক দেখছি, বাট মিলিটারিতে সার্ভিস করাটাকে গড় পর্তায় হারাম বলাটা আসলে খুব বেশি কমন না আমাদের মধ্যে, তাই না? বরঞ্চ আমরা তো এটা মনে করি, আমি নিজেও আপনাকে বলি, ইভেন বাংলাদেশে যখন আমি মিলিটারিতে সার্ভিস করছি আমাদের রিলিজিয়াস স্টাডিজ টিচার ছিল, এবং আমাদেরকে কিন্তু রিলিজিয়াসলি খুব ভালো কাউন্সিলিং করা হয় যে হোয়াই সার্ভিং ইউর মাদারল্যান্ড অলসো সার্ভ দ্য পারপাস অফ ইউর রিলিজিয়ন ইসলাম। এই জিনিসটা কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে বোঝানো হয়। তা আমি একটু ধাক্কা খেলাম, ওয়াও। ও আমাকে বলতেছে ব্রাদার দিস ইজ এ কুফার কান্ট্রি, কাফির কান্ট্রি। চুপচাপ শুনতেছি কাফির কান্ট্রি। দেখেন আমি আই এম টকিং অ্যাবাউট আ ব্রিটিশ গাই, আ ব্রিটিশ ব্লক, মানে সোমালিয়ান ইনহেরিটেন্ট। মূলত যেই মুসলিম গ্রুপগুলা বেশি প্রবলেমেটিক এই জায়গায়, পাকিস্তানি, সোমালি। এখন আমার এই কথায় আমাকে অনেকে রেসিজম বলতে পারে, আমি স্ট্যাটিস্টিক্সে বলতেছি এই ধরনের গ্রুপের লোকগুলা ক্রাইমে বেশি নাম আসছে, বাট এর আবার সংখ্যাও বেশি। সো পার্সেন্টেজটা আই ডোন্ট নো। তো আমি এই ঘটনাটা বলতেছি, সে আমাকে বলতেছে দিস ইজ কাফির আর্মি। তা আমি বললাম যে ভাই আর্মি, কাফির আর্মি, হাউ ইউ ডিফাইন দিস আর্মি? ও বলতেছে ইউ আর হিয়ার ইন দ্য ইউকে। নো, আই হ্যাভন্ট সার্ভড ইন দ্য ব্রিটিশ আর্মি ইয়েট, বাট ইফ আই গেট চান্স আই উইল ডেফিনেটলি আই উইল লুক ফরওয়ার্ড টু ইট। তো তখন আমাকে বলতেছে নো ব্রাদার দিস ইজ হারাম। ক্যান ইউ প্লিজ লিটল বিট এক্সপ্লেইন হাউ ইজ ইট হারাম? তো তখন আমাকে বুঝাইলো কি যে ব্রাদার দিস ইজ এ কাফির কান্ট্রি। হাউ ডু ইউ ডিফাইন দিস কাফির কান্ট্রি? বিকজ the country is not run by Islam. It's all the other people are running this country. So this is kafir country, brother. একদম এই টাইপের কাফির কান্ট্রি, ব্রাদার। তা আমি বললাম ওকে, দেন হাউ দ্য আর্মি বিকাম কাফির আর্মি? তো বুঝাইলো যে কাফির কান্ট্রিতে কাফির গভর্নমেন্টের পারপাস সার্ভ করতেছে বা অর্ডারে চলতেছে, আর্মিটা কাফির আর্মি। এবং আমি এটার রুটে যাব, এটা কোত্থেকে, ও তো মায়ের পেট থেকে এই আইডিওলজি নিয়ে বেরোয় নাই। আই এম টকিং অ্যাবাউট অনলি আ 19 years old kid, বুঝছেন, খুবই ইয়াং ফেলো। তো ও আমাকে এই জিনিসটা বললো, তো বলার পর বললো যে এদিকে সার্ভিস করা হারাম। তো আমি ওকে বললাম এই যে লোকাল ইলেকশনে কাকে ভোট দিবো? বললো আই ডোন্ট ভোট ব্রাদার। ইউ ডোন্ট ভোট হোয়াই? বললো ব্রাদার আই অনলি ভোট হোয়ার এভার দ্য মুসলিম ব্রাদার ইজ। হোয়াই? বলছে ভোটিং ইজ হারাম ব্রাদার। আবার ভোটিংও হারাম। আমি বলছি এটা সম্পর্কে আমি একটু পরিচিত না। না আমি, না ও তো ব্রিটিশ বর্ন ভাই, ও ব্রিটিশ পাসপোর্ট আলাদা করে নেয় নাই তো, ও তো ব্রিটিশ, বুঝেন না? ওর বাপ মা আসছে, ও তো এই দেশেই জন্মাইছে, ও তো হি ইজ এ বর্ন ব্রিটিশ। তো আমি ওকে যখন জিজ্ঞেস করলাম যে তুমি যে বললা মানে কেন, মানে তোমার কাছে কেন ইলেকশন, যখন ও ভোটিং হারাম বলছে, এটা তো আবার অবাক হই নাই, কারণ এই বয়ান তো আমার দেশেও চলে, ভোট দেওয়া হারাম, গণতন্ত্র হারাম। তো আমি এটাতে খুব অবাক করি, হ্যাঁ ওকে। তো তখন আমি ওকে বললাম যে তখন ওকে আমি জিজ্ঞেস করলাম তুমি যে ইউনিভার্সিটিতে পড়ো, হু ইজ পেইং ইউর টিউশন ফিস? তো বললো স্টুডেন্ট ফাইন্যান্স, মানে ব্রিটিশ ওয়েলফেয়ার সিস্টেমের কথা বললো। তো আমি বললাম তুমি স্টুডেন্ট ফাইন্যান্সে পড়তেছো, বাট ইউ জাস্ট লিটারালি সেড দিস ইজ আ কুফর কান্ট্রি, মানে ইটস আ কাফির কান্ট্রি, দিস অল আর হারাম, ইউ আর টেকিং হারামস মানি। ও তখন আমাকে বুঝাইলো, ও মানে খুব নাইভলি বুঝাচ্ছে, আই ডোন্ট ব্লেম দিস গাই। আমাকে বুঝাইলো যে ভাই কাফিরদের সাথে জিততে হলে উই হ্যাভ টু ডু মানে তাকিয়া। ও আমাকে একটা কনসেপ্ট পুরাইলো, তাকিয়া মানে কি, ওদের সিস্টেমে বসে থাকতে হবে, বসে থেকে ওদের সিস্টেম থেকে যত রকমের অ্যাডভান্টেজ নেয় নিয়ে এক সময় উঠেও দিতে। আমি বললাম তুমি এই আইডিয়াগুলো কোথায় পাচ্ছ? তখন ওকে আমি খুব বেসিক কোশ্চেন করছি, ওর তখন চিন্তা নড়ে গেছে, ইয়াং ছেলে পেলে তো, মানে কারণ ইটটা এখনো পুরো ঢালাই হয় না, এখনো ব্রেনটা র আছে, মানে দুইটা কথা বললে ভাবে, মানে উগ্রভাবে আল্লাহ আকবার বলে নেমা পড়ে না এখনো।
বাট পরেও আমাকে বুঝাইতেছে শায়কের কথা, ওকে শায়ক বলছে। তো আমি তখন বললাম যে সি শায়ক ইজ অলসো আ হিউম্যান, শায়কও একটা মানুষ, শায়ক তোমাকে যেটা বলছে শায়কেরও ভুল হইতে পারে, কিন্তু তুমি যদি মনে করো আল্লাহ আছে, যেহেতু সে বিশ্বাসী মানুষ, তাকে আমি তার ধর্মবিশ্বাসে আঘাত করি নাই। আমি বললাম কিন্তু মারা যাওয়ার পর আল্লাহর সামনে গিয়ে শায়ক ক্যান নট বি ইয়োর ইন্স্যুরেন্স। মনে করো শায়কের কথা শুনে তুমি খুবই বেইনসাফি কিছু কাজ করলা, কিন্তু তুমি যদি মরার পরে বলো, মানে বাঙালিদের জন্য বুঝানোর জন্য বলতেছে, আজাহারি হুজুরে বুঝাই দিছে, উনি তো অনেক গবেষণা করছে, তা ওনার উপর ভরসা রাখছি। ডু ইউ রিয়েলি থিঙ্ক আল্লাহ উইল অ্যাকসেপ্ট দিস এক্সপ্লেনেশন? মানে ক্যান, মানে তোমার বাপ মা পর্যন্ত যেখানে তোমার পরকালে ইন্স্যুরেন্স পলিসি হইতে পারবে না, ক্যান দিস শায়ক ক্যান বি ইউর ইন্স্যুরেন্স পলিসি? ও তখন বললো না। আমি বলছি দেন হোয়াই ইউ আর সো ব্লাইন্ডলি ফলোইং দেম? আর আমি তোমাকে প্রশ্ন করি, বাই দ্য ডেফিনিশন, আমি যদি তোমার ইসলামিক বলি, কাফের আর্মি বলা হয় সে আর্মিকে যারা ইসলামের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে। ব্রিটিশ আর্মি না ইউকে, ব্রিটেন, কে ঘোষণা করছে ইসলামের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ? এগুলা তোমাদেরকে অ্যান্টাগনাইজ করা হচ্ছে। এবং এই ছেলেগুলাকে আমি কষ্টটা কোথায় দেখি, এগুলো একটা খারাপটা কোথায় লাগে, এই ছেলেগুলাই দেখেন ব্রিটিশ বর্ন, ওকে যখন আবার আমি এই কথাগুলো বলতেছি, এই কথাটা আমার মতো একজন ফেলো নাস্তিকের কাছ থেকে, দেখেন আমি কিন্তু তার ইসলাম ধর্মকে আঘাত করি নাই, আমি তার ধর্মের উপর সম্পূর্ণ রেসপেক্ট রেখে ওকে কথা বলছি, বিকজ তাকে অ্যান্টাগনাইজ করা আমার অবজেক্টিভ ছিল না। আমি আমার একজন ফেলো ইয়াং ক্লাসমেট, ইয়াং ল্যাড, সে ব্রেইন ওয়াশড হচ্ছে লিটারেলি, বুঝতেছেন আপনি? মানে কি হুম। পরিমাণ বিদ্বেষ নিয়ে বড় হচ্ছে, আমি মনে করেন মানে যেই পাতে খাইতেছি সেই পাতের প্রতি আমার বিদ্বেষ। তো আমি যেটা চেষ্টা করলাম, এই কথাটা তার আশেপাশের মুসলিম কমিউনিটি থেকে যদি কেউ বুঝায় বলতো, সে কিন্তু আরো ভালো বুঝতো। এবং সে কিন্তু বাই মানে মানুষের তো এখনো, আমার যেহেতু এখনো আগের নাম, মানে আই স্টিল ক্যারি মাই ফ্যামিলি নেম, হি অ্যাজিউমড আই এম এ মুসলিম অ্যান্ড অলসো হি অ্যাজিউমড আই এম এ মুসলিম বিকজ আই এম ফ্রম বাংলাদেশ। বাংলাদেশের ম্যাক্সিমামই মুসলিম হয়, ওটা তো ধরে নিছে। অনেকে তো জিজ্ঞেস করে যে আর ইউ মুসলিম ডিরেক্টলি, তখন আমি বলি নো আই এম নট। তো বলে ও, আই থট এভরিওয়ান ইন বাংলাদেশ ইজ মুসলিম। আমি বলছি নো, almost everyone you can say right now, but we used to be not all everyone, we have so many people in of other beliefs and faith। এই কথাগুলো আমি এক্সপ্লেন করি, বাট ওর সাথে এই আলোচনাটা হয় না, ও কিন্তু ওটা ধরে নিছে। পরে আমি যখন ওকে খুব সুন্দরভাবে এই জিনিসগুলোকে ওর রেসপেক্টের উপর বিশ্বাস রেখে ওর রেফারেন্স দিয়ে বুঝাইলাম, ও তখন চিন্তা ভাবনা করলো, 2-3 দিন পরে এসে বললো না আসলেই তো। তো আমাকে তখন জিজ্ঞেস করছে হাউ ডু ইউ ডিসাইড হুইচ ইজ গুড, হুইচ ইজ হালাল, হুইচ ইজ হারাম? ব্রাদার আই ইউজ মাই কমন সেন্স, I never let other people control my common sense. That's the very basic. Because if I use my brain and that my brain doesn't work, my brain betrays with me in my afterlife, suppose in front of Allah, if Allah asks me the question, I can say, see, this the brain is given by you. I used it and it failed. I tried my best. So now it's up to your discretion. বলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা knows the best. নট আজাহারি নোজ দ্য বেস্ট, তাই না? তো আমি যখন ওকে এইভাবে কথাটা বলছি, ও তখন বেশ চিন্তায় পড়ে গেল এবং হি স্টার্টেড ইউজিং হিজ ব্রেন। তো এই ধরনের প্রবলেমগুলো এখানে আছে। একটা কমেন্ট দেখলাম, তাকিয়া সম্পর্কে জানতে চাইছে। তাকিয়া সম্পর্কে, তাকিয়া কনসেপ্টটা সম্পর্কে কি একটু বলবো নাকি আসাদ ভাই? প্লিজ গো অ্যাহেড। হুম। আচ্ছা ভাই, দেখেন আমি ইসলামিক স্কলার না, আমি একজন স্কলারই না, আমি একজন লোক যে জানি, বুদ্ধি টুদ্ধি খাটাই, কমন সেন্স খাটাই। তাকিয়া হলো ইসলামে, মনে রাখতে হবে ইসলাম সমগ্র বিশ্বকে, ইসলাম বলতে এখন আপনি বলতে পারেন কোন ইসলাম? দেখেন ভাই, আমি আপনার সাথে এই ফালতু সস্তা আলোচনায় যাব না। ইসলাম কি? ইসলামের মধ্যেই আছে, দ্য বিগার আমব্রেলা অফ উইদিন, ইসলামের ভিতরেই আছে। সারা বিশ্বকে তারা দুটি ভাগে ভাগ করে, দারুল ইসলাম এবং দারুল হার্ব। দারুল ইসলাম মানে হলো যেখানে সম্পূর্ণ শতভাগ ইসলামের শাসন আছে। এখন আমি যদি টেকনিক্যালি যাই, পৃথিবীতে কোনো কালে ইভেন মুহাম্মদের সময়ও শতভাগ ইসলামের শাসন ছিল না। সেখানেও এক এক সাহাবী এসে, এক এক খলিফা এসে এক একভাবে ইসলাম বানাইছে। এক এক পন্থের মানে এক গ্রুপের মতে আরেক গ্রুপ কোনোভাবেই মানে সহি ইসলামিক না। সো ওইভাবে বলতে গেলে মানে কোনোটাই ছিল না। তো এনিওয়ে, লেটস কাম টু দ্য মেইন ডিসকাশন। তো দারুল ইসলাম এবং দারুল হার্ব, আর যেখানে ইসলামের শাসন নাই সেটাকে বলা হয় দারুল হার্ব।
তো দারুল হারবে ইসলামিক, আপনারা যদি মুসলিম ব্রাদারহুড বুঝেন, আমি আপনাদের সবাইকে বলবো একটু মুসলিম ব্রাদারহুড নিয়ে পড়াশোনা করেন, তাহলে জামাত কেন এইভাবে আচরণ করে, গুপ্ত হয়, সেটা বুঝে যাবেন। আর আজকে আপনাদেরকে আমি তাকিয়াটা বুঝাবো, তাহলে আপনি কেন গুপ্ত হয় মানুষ, কেন মুনাফিকি করে, পুরোটা বুঝে যাবেন। তো তাদের একটা ডক্ট্রিন আছে, সেটা হলো আপনি যখন ইসলামকে রাজনৈতিকভাবে কায়েম করতে পারবেন না, বিকজ ইউ আর নট ইন পাওয়ার, তখন আপনাকে ইসলাম একটা স্ট্র্যাটেজি দিয়েছে। সেই স্ট্র্যাটেজি কি? প্রথমে তুমি ছদ্মবেশ নিবে। ছদ্মবেশটা কি? তুমি বলবে যে আমি তোমার সাথেই আছি, তুমি তাদের মধ্যে মিশে যাবে, তাদের মধ্যে মিশে তাদের যে সিস্টেম আছে সেটার ভিতরে ইন্টিগ্রেট হবে, হয়ে তুমি তোমার নিজের পরিচয় ছাড়বে না, তুমি প্রিটেন্ড করবে, তুমি অভিনয় করবে যে তুমি ডেমোক্রেসিতে বিশ্বাস করো, তুমি গণতন্ত্রে বিশ্বাস করো, তুমি সমতায় বিশ্বাস করো। যতদিন পর্যন্ত তুমি সমতা পাচ্ছ না, তুমি ততদিন পর্যন্ত সমতায় বিশ্বাস করে তুমি তোমার সমতাটা দিবে। তারপর এক সময় এটার মধ্যে অনেক কম্পোনেন্ট আছে, ইট ইনক্লুডস, এগুলো কিন্তু আমার মন গড়ার কথা না, আপনারা মুসলিম ব্রাদারহুড সম্পর্কে পড়েন, তাকিয়া সম্পর্কে এগুলো ডক্ট্রিন আছে, ওদের বই পুস্তক আছে একদম। এবং যে কোনো জায়গাগুলোতে আপনি যাবেন, গিয়ে ইসলামে কেন জন্ম নিয়ন্ত্রণকে একসময় হুজুররা হারাম বলতো, বিকজ অফ দিস তাকিয়া, কারণ আপনি ওখানে গিয়ে ডেমোগ্রাফিক চেঞ্জ আনবেন, আপনি ওখানে গিয়ে মেজরিটি হইতে চাবেন, এই কারণে আপনি বার্থ কন্ট্রোল করবেন না, আপনি বহু বিবাহ করবেন, আপনি প্রচুর বাচ্চা তৈরি করবেন, করে ওই জায়গাটাকে আপনি দখল করবেন, ক্ষমতার উপরে যাবেন, গিয়ে এক সময় এই যত নন ইসলামিক যে পুরো কনসেপ্ট আছে সেটাকে আপনি ডিসমেন্টেল করে দিবেন, করে আপনার যে ভার্সন অফ শরিয়া সেটা আপনি স্টাবলিশ করবেন। এটাকে বলা হয় তাকিয়া করা। এবং প্রত্যেকটা মুসলমানের জন্য তাকিয়া করাটা এক অর্থে ফরজ। এবং আপনি যখন বিদেশে পড়তে যান, তখন এই দ্বিধাদ্বন্দ্বে বাংলাদেশের প্রচুর, মানে পড়াশোনা বা চাকরির জন্য যখন বিদেশ যায়, আশেপাশের কিন্তু প্রচুর প্রেসারে পড়ে। আপনারা দেখেন আপনাদের আশেপাশে আছে, ভাই কাফের দেশে যাচ্ছস, তখন আপনার তো মানে একটা উন্নত জীবনের ইচ্ছা আছে, আপনি যাইতে চাচ্ছেন, তখন আবার আপনাকে বলা হয় তাহলে কিন্তু মানে ধরে রাখতে হবে, গিয়ে ওখানে ইসলাম ধরে রাখতে হবে, এবং আপনি এখানে এসে আস্তে আস্তে এই জিনিসটা করেন। দিস ইজ কল তাকিয়া। সোজা বাংলায়, যখন ছাত্রলীগ অনেক ক্ষমতায়, তখন ছাত্রলীগ সেজে, ছাত্রলীগের ভিতরে থেকে, একদম আপনাকে আমি বাংলাদেশের কনসেপ্টে বুঝেছি, ছাত্রলীগের ভিতরে থেকে ছাত্রলীগ একটা চর দিলে আপনি 20টা চর দিবেন, অত্যাচার করবেন গণরুমে, অত্যাচার করে ছাত্রলীগের পুরো 14টা বাজায়, তারপর আপনি যখন বলবেন আমি শিবির। দিস ইজ কল দ্য এক্সাম্পল অফ তাকিয়া। দিস ইজ দে আর ডুইং এভরিওয়্যার। এবং কাতার, আপনারা আল জাজিরার এত বড় ভক্ত, মনে রাখবেন আল জাজিরা ইজ, মানে কাতার গভর্নমেন্ট, আল জাজিরা ইজ ফান্ডেড বাই কাতার গভর্নমেন্ট, কাতার ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ডোনার টু প্রমোট ইসলামোফোবিয়া। মুসলিম বিদ্বেষ প্রমোট করার জন্য সবচেয়ে বেশি অর্থায়ন করে কাতার সরকার। এই জিনিসটা আপনারা বোঝেন না, কারণ আপনাদের অ্যানার্কিস্ট সালাফিস্টদের প্রোপাগান্ডা খুব ভালো লাগে। আবারও বলতেছি, মুসলিম এবং অমুসলিমদেরকে দুইটা প্রান্তে নিয়ে তাদের মধ্যে সংঘাত ঘটানোটাই ওদের লাভ। এবং দে আর প্লেইং উইথ ইউ অ্যান্ড ইউ গাইজ আর বিইং প্লেড। বাংলাদেশের মতো একটা সম্পূর্ণ মুসলিম বাংলাদেশ ইউজ টু বি অ্যান এক্সাম্পল ইন দ্য ওয়ার্ল্ড, যে এখানে এত পরিমাণ মুসলিম থাকার পরও ইটস এ সেকুলার কান্ট্রি। সো মুসলিম কুড বি এ সেকুলার, সেই বাংলাদেশকে আপনারা চেঞ্জ করাইছেন কেন জানেন? আগে তো বাংলাদেশ, ইন্দোনেশিয়া, এগুলাকে ওয়ার্ল্ড ওয়াইড মুসলিমরা এক্সাম্পল দেখাতো, জানো না, পিসফুল মুসলিম কান্ট্রিও সম্ভব, মানে কমিউনাল হারমোনিওয়ালা মুসলিম কান্ট্রিও সম্ভব। বাংলাদেশের দিকে দেখো, দ্যাট ইজ দে ইউজ টু পুট এক্সাম্পল, বাংলাদেশ দে ইউজ টু ইউজ বাংলাদেশ অ্যাজ অ্যান এক্সাম্পল। সেটাকে আপনারা নষ্ট করছেন, মাজার থেকে শুরু করে কিচ্ছু তো রাখেন নাই। ইন্দোনেশিয়ারও সেম অবস্থা, আকে একটা প্রভিন্স আছে, ওখানে 12টা বাজায় ফেলছে। And Indonesia is also facing the same problem because Malaysian, Ajahari and their Bhai brothers are going everywhere, you know? So এদেরকে যদি আপনারা না সামলাইতে পারেন, দেশে বিদেশে সব জায়গায় আপনারা প্রবলেম পড়বেন। মনে রাখবেন, যারা নিজেদেরকে পরিচয় দেয় আমি দায়ী, মনে রাখবেন তার সাথে ইসলাম, মানে তার সাথে স্পিরিচুয়াল ইসলামের কোনো সম্পর্ক নাই। দায়ী বলে কোনো রোল নাই, এই ধরনের রোলগুলো পলিটিক্যালি তৈরি করা হয়েছে। দায়ী, ঠিক আছে? মুসলিমা, মুসলিম ভাই,
এই আলাদা করে আপনাকে পরিচয় দেওয়ার দরকার নাই। আপনি অলরেডি গাইস হ্যাভ অ্যান আইডেন্টিটি, এবং এই পরিচয়গুলো এনে সব জায়গায় এই প্রবলেমগুলো আপনারা ক্রিয়েট করছেন এবং করতেছেন। ব্রিটেনের অবস্থা ভালো না, অস্ট্রেলিয়ার অবস্থাও ভালো না, আমেরিকার অবস্থাও ভালো না। আপনাদের অবস্থা ভালো কোথায়? এক্স্যাক্টলি এই প্রশ্নটা যদি রাখেন, এবং প্রিয় দর্শক যারা মুসলমান আছেন, আপনার ধর্মবিশ্বাস যদি উদার হয়, মানে আপনি যদি ধর্ম নিয়েই সন্তুষ্ট থাকেন, তাহলে ঠিক আছে। আর যদি আপনি এটা নিয়ে বাড়াবাড়ি করেন, অন্যের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করেন, তাহলে আপনি জানবেন যে আপনার কিন্তু প্রোডাক্টিভিটি তেমন কিছু নাই, শুধুমাত্র একটা লুপের মধ্যে ঘোরা ছাড়া। আপনি লুঙ্গিটা কাঁচা মারে একটা চিৎকার করেন, জিহাদ করেন, ৭২ হুর পাবেন বলে, ওই আসলে ওটা আসলেই আছে কি না সেটা একটু যদি ভাবতেন, এই শ্রমটা যদি আসলে দেশের জন্য দিতেন, নিজের পরিবারের জন্য দিতেন, আপনি ভালো থাকতেন, আপনার আশেপাশে মানুষ ভালো থাকতো। আমাদের এই কথা বলার উদ্দেশ্য এইটাই, সবাই মিলে সহাবস্থান। আশফাকুর রহমান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। এবং যারা দর্শকরা দেখছিলেন, আমাকে অনেকে মানে আসলে আমি বাড়ির বাইরে, তাছাড়া আমি খুবই ক্লান্ত ছিলাম, অনেকগুলো ঘন্টা ধরে পরিশ্রম করতেছিলাম। তো হঠাৎ করে দেখলাম যে লাইভের সময় হয়ে গেছে, আমি দৌড়ে চলে আসছি। আশফাকুর রহমান ভাই, আপনি অনেক ডিটেলে আমাদেরকে বুঝাইলেন ব্রিটেনের পরিস্থিতি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং ইরান পরিস্থিতি নিয়ে আমি দর্শকদেরও বলে রাখি, অভিযোগ করি আশফাকুর রহমান ভাইকে পাই নাই, মানে পাই নাই বলতে আসলে ইরান পরিস্থিতি নিয়ে আমি নিজেও জটিল, মানে বিরক্ত। মানে খাবি নইলে মাখাবি না, মাখাবি তোলে খাবি, মানে এইটা একটা কি একটা পরিস্থিতি, সকালে উঠে দিকে একটা, বিকাল একটু উঠে দিকে একটা। তো আশফাকুর রহমান ভাই, একটা মোটামুটি একটা র্যাপ আপ করার দরকার পরিস্থিতি অনুযায়ী। আপনি ইরানের আমাদের বিষয় সময় নিয়ে দিন। আমরা আবার বসবো, বাট ইরান ইজ গোয়িং টু বি এ প্রোট্রাক্টেড ক্রাইসিস। আমাদের ইরান নিয়ে আমার প্রথম ভিডিওতে আমি বলেছিলাম ইরান একটা প্রোট্রাক্টেড ক্রাইসিসে টার্ন নিবে, এবং সেটাই হইতে যাচ্ছে। দ্যাট ইজ হোয়াট আই এম সিইং। জি। তো আমরা একটা আয়োজন সামনে করব, প্রিয় দর্শক, পরিস্থিতির উপর নির্ভর করবে। বরাবরের মতো আশফাকুর রহমান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। ধন্যবাদ আসাদ ভাই, ধন্যবাদ সকল দর্শককে বিষয়গুলো নিয়ে দেখার জন্য এবং বিষয়গুলো ধৈর্য ধরে শোনার জন্য। হয়তো সামনের ভিডিওতে আবার দেখা হবে। জি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, আবার শীঘ্রই দেখা হবে। বাংলাদেশ এবং ভারত